ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি বুক রিডিং কন্টেন্ট। আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় আইনের বিধান ইউনিক, কেস রেফারেন্স সহ বার কাউন্সিল ও জুডিশিয়াল সার্ভিস এমসিকিউ লিখিত ও ভাইবা পরীক্ষার সহায়িকা। বইটির লেখক বিধান বিশ্বাস, অ্যাডভোকেট, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বইটি মূল আইন ও নতুন প্রশ্ন উত্তরের আলোকে রচিত ও সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধন সহ। তো আজকে আমরা আইনের বিধান ইউনিকের দেওয়ানি কার্যবিধি এর আদেশ 10 পড়ব। আইনের বিধান ইউনিক বইয়ের 97 পৃষ্ঠা থেকে পড়ব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বুক রিডিং কন্টেন্ট। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আইনের বিধান ইউনিক আদেশ 10, আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ, এক্সামিনেশন অফ পার্টিস বাই দ্য কোর্ট। 10 আদেশে মোট বিধি আছে 4টি। বিধি 1, আর্জি বা জবাবে কি অভিযোগ স্বীকৃত বা অস্বীকৃত তার নির্ধারণ, অ্যাসার্টেনমেন্ট ওয়েদার অ্যালিগেশন ইন প্লিডিংস আর অ্যাডমিটেড অর ডিনাইড। মোকদ্দমার প্রথম শুনানির দিন আদালত পক্ষগণকে জিজ্ঞাসা করবেন যে তারা মোকদ্দমার কোনো বিষয় স্বীকার করে কি অস্বীকার করে। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে আর্জি বা জবাবে কি অভিযোগ স্বীকৃত বা অস্বীকৃত তা নির্ধারণের বিষয়ে উল্লেখ আছে। 10 আদেশের এক বিধি। বিধি 2, পক্ষ বা পক্ষের সঙ্গী ব্যক্তির মৌখিক জবানবন্দি গ্রহণ, ওরাল এক্সামিনেশন অফ পার্টি অর কম্পেনিয়ন অফ পার্টি। মোকদ্দমার প্রথম শুনানিতে বা পরবর্তী কোনো শুনানিতে আদালত পক্ষগণ বা তাদের সঙ্গীদের মৌখিক জবানবন্দি গ্রহণ করতে পারে। বিধি 3, জবানবন্দির সংক্ষিপ্ত সার লিখে রাখতে হবে। সাবস্ট্যান্স অফ এক্সামিনেশন টু বি রিটেনিং, বিচারক উপরোক্ত জবানবন্দির সারমর্ম লিপিবদ্ধ করবেন এবং তা নথির অংশরূপে গণ্য হবে। আদেশ 11, আবিষ্কার ও পরিদর্শন, ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন। এই আদেশে মোট বিধি আছে 23টি। বিধি 1, প্রশ্নাবলীর সাহায্যে আবিষ্কার, ডিসকভারি বাই ইন্ট্রোগেটরিস। কোনো মোকদ্দমায় বাদী বা বিবাদী পক্ষ অপর পক্ষকে বা তাদের মধ্যে একজন বা একাধিক জনকে জেরা করার জন্য আদালতের অনুমতিক্রমে বিচার্য বিষয় গঠনের 10 দিনের মধ্যে লিখিতভাবে প্রশ্ন দাখিল করতে পারবে। এরূপ প্রশ্নের ক্ষেত্রে কোন প্রশ্নের উত্তর কে দিবে তা উক্ত প্রশ্নের পাদটিকায় লিখিত থাকবে। এক কথায় উত্তর, বিচার্য বিষয় প্রণয়নের কত দিনের মধ্যে লিখিত রূপে প্রশ্নমালা প্রদান করা যায়? 10 দিন। প্রশ্নমালার উত্তর দিবে আদালতের আদেশের আদালত কর্তৃক নির্ধারিত সময়ে এবং প্রশ্নমালা প্রদানের 10 দিনের মধ্যে। উচ্চ আদালতের নজির 10 দিনের মধ্যে এই সময়টি বাধ্যতামূলক নয় বরং নির্দেশমূলক। 41 ডিএলআর 387 পৃষ্ঠা। অবশ্য বিপরীত অভিমত রয়েছে। 45 ডিএলআর 517, প্রশ্নমালা প্রদানের অনুমতি প্রদান করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। 50 ডিএলআর এডি 72। নোট, দেওয়ানি কার্যবিধির 11 আদেশের বিধি 1 এর প্রশ্নমালার দ্বারা উদ্ঘাটনকে নিয়ন্ত্রণ করে। কোনো পক্ষ ইস্যু গঠনের তারিখ হতে 10 দিনের মধ্যে আদালতের অনুমতিক্রমে প্রশ্নমালা অর্পণ করতে পারবে। কোনো মামলায় এক পক্ষ অপর পক্ষকে জবানবন্দি গ্রহণ করার জন্য আদালতের অনুমতিক্রমে লিখিত প্রশ্নমালা বিচার্য বিষয় গঠনের তারিখ হতে 10 দিনের মধ্যে প্রদান করবে। বিধি 2, নির্দিষ্ট প্রশ্নাবলী দাখিল করতে হবে। পার্টিকুলার ইন্ট্রোগেটরিজ টু বি সাবমিটেড। প্রশ্নমালা দাখিল করার অনুমতি চেয়ে আবেদন করার সময় উক্ত প্রশ্নমালা আদালতে পেশ করতে হবে এবং আদালত উক্ত আদেশে
আদেশ পেশের 14 দিনের মধ্যে সিদ্ধান্ত দিবেন। এক কথায় উত্তর, প্রশ্নমালা দাখিল করার অনুমতি চেয়ে আবেদন করার সময় উক্ত প্রশ্নমালা আদালতে পেশ করতে হবে এবং আদালত উক্ত আদেশ পেশের কত দিনের মধ্যে সিদ্ধান্ত দিবেন? 14 দিন। নোট: আদালতে যে প্রশ্নমালা অপর পক্ষকে দেওয়ার জন্য দাখিল করা হয়েছে সেই প্রশ্নমালা অপর পক্ষকে প্রদানের অনুমতির সিদ্ধান্ত আদালতের 14 দিনের মধ্যেই নেবেন। বিধি 7, প্রশ্নাবলী রদ করা ও কেটে দেওয়া, সেটিং এসাইড অ্যান্ড স্ট্রাইকিং আউট ইন্ট্রোগেটরিজ। প্রশ্নমালা অপ্রয়োজনীয়, কুচ্ছামূলক বা বিরক্তিকর মনে হলে তা কর্তন বা বাতিল করা যেতে পারে। এই উদ্দেশ্যে কোনো আবেদন করতে হলে প্রশ্নমালা দাখিলের পর 7 দিনের মধ্যে তা করতে হবে। এক কথায় উত্তর, প্রশ্নমালা অপ্রয়োজনীয়, কুচ্ছামূলক বা বিরক্তিকর মনে হলে তা কর্তন বা বাতিল করা যেতে পারে। এই উদ্দেশ্যে কোনো আবেদন করতে হলে প্রশ্নমালা দাখিলের পর কত দিনের মধ্যে তা করতে হবে? 7 দিনের মধ্যে। বিধি 8, প্রশ্নাবলীর উত্তরে হলফনামা দাখিল, এফিডেভিট ইন অ্যান্সার ফাইলিং। প্রশ্নমালা দাখিল হওয়ার পর 10 দিনের মধ্যে হলফনামা সহকারে প্রশ্নমালার উত্তর দিতে হবে। এক কথায় উত্তর, প্রশ্নমালা দাখিল হওয়ার পর কত দিনের মধ্যে হলফনামা সহযোগে প্রশ্নমালার উত্তর দিতে হবে? 10 দিনের মধ্যে। নোট: হলফনামা সহ উক্ত প্রশ্নমালার জবাব 10 দিনের মধ্যে দিতে হবে। বিধি 18, পরিদর্শনের জন্য আদেশ, অর্ডার ফর ইন্সপেকশন। যে ক্ষেত্রে 15 বিধি অনুসারে নোটিশপ্রাপ্ত পক্ষ সংশ্লিষ্ট দলিল পরিদর্শনের জন্য সময় নির্দেশ করে নোটিশ না দেওয়া অথবা উকিলের সেরেস্তা ব্যতীত অন্য কোনো স্থানে যথাবিহিত পন্থা যেন পরিদর্শক উক্ত দলিল পরিদর্শন করতে পারে সেজন্য সেই পক্ষের আবেদনক্রমে আদালত আদেশ দান করতে পারবেন। আদালত যদি মনে করেন যে মোকদ্দমার সুষ্ঠু বিচারের প্রয়োজনে বা খরচা লাঘব করার প্রয়োজনে অনুরূপ আদেশ প্রয়োজন নেই, তবে আদালত তদ্রূপ আদেশ প্রদান করবেন না। পত্রবিধিটির এক কথায় উত্তর, মামলায় যে কোনো পর্যায়ে কোনো সম্পত্তি বা বস্তু সম্পর্কে কোনো প্রশ্ন উদ্ভব হলে আদালত ড্যাশ করতে পারেন, পরিদর্শন করতে পারেন। বিধি 21, আবিষ্কার করার আদেশ অমান্য করা, নন কমপ্লায়েন্স উইথ অর্ডার ফর ডিসকভারি। আদালত কোনো পক্ষকে প্রশ্নমালার উত্তর দাখিল, আবিষ্কার বা পরিদর্শনের নির্দেশ দিলে এবং উক্ত পক্ষ যদি বাদী হয় এবং তা পালনে ব্যর্থ হয় তবে আদালত মোকদ্দমাটি খারিজ করবেন এবং যদি বিবাদী হয় সেই অনুসারে আদেশ দিতে পারেন। এক কথায় উত্তর, বাদী প্রশ্ন উত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ হলে তার মামলা খারিজ হয়ে যাবে। উচ্চ আদালতের নজির, যে ক্ষেত্রে বাদী দলিল প্রদর্শনের কোনো দরখাস্ত দেয় নাই সেক্ষেত্রে জবাব কর্তন করা যাবে না। 44 DLR 392। অত্র বিধির ক্ষমতা প্রয়োগের ব্যাপারে 2টি শর্ত পূরণ হতে হবে। প্রথমত, প্রশ্নমালার উত্তর প্রদানে ব্যর্থতা এবং দ্বিতীয়ত দণ্ড আরোপ করার জন্য আদালতে আবেদন করা। 45 DLR AD 178। আদালত স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কোনো জবাব কর্তন বা মামলা খারিজ করতে পারেন না, তার জন্য পক্ষের আবেদন প্রয়োজন। 51 DLR 310। বিধি 23, নাবালকের ক্ষেত্রে এ আদেশ প্রয়োগ, অর্ডার টু অ্যাপ্লাই টু মাইনরস। এই আদেশ নাবালক বাদী বা বিবাদীগণের ক্ষেত্রে এবং অক্ষম ব্যক্তিদের অভিভাবক ও আসন্ন বন্ধুদের উপরও প্রযোজ্য। নেক্সট ফ্রেন্ড। আদেশ 12, স্বীকৃতি, অ্যাডমিশন। এই আদেশে বিধি আছে মোট 9টি। বিধি 1, মামলা সম্পর্কে স্বীকৃতির নোটিশ, নোটিশ অফ অ্যাডমিশন অফ কেস। মোকদ্দমার যে কোনো পক্ষ তার আর্জি বা জবাবের মাধ্যমে বা অন্য কোনো রূপ লিখিতভাবে জানাতে পারবেন যে সে অপর পক্ষের দাবির সত্যতা সামগ্রিক বা আংশিকভাবে স্বীকার করে। বিধি 2, দলিল স্বীকারের জন্য নোটিশ, নোটিশ টু অ্যাডমিট ডকুমেন্টস। মোকদ্দমার কোনো পক্ষ অপর পক্ষকে কোনো দলিলের সত্যতা স্বীকার করে নেওয়ার জন্য
নোটিশ প্রদান করলে নোটিশ প্রদানের 15 দিনের মধ্যে উক্ত পক্ষকে জবাব দিতে হবে। এক কথায় উত্তর, নোটিশ প্রদানের কত দিনের মধ্যে দলিল স্বীকার করার জন্য মোকদ্দমার এক পক্ষ অন্য পক্ষকে বলতে পারে? 15 দিন। নোট, স্বীকার করার জন্য মামলার এক পক্ষ অপর পক্ষকে নোটিশ দ্বারা আহ্বান করতে পারে নোটিশদারির 15 দিনের মধ্যে। বিধি 4, ঘটনা স্বীকারের নোটিশ। নোটিশ টু অ্যাডমিট ফ্যাক্ট, মোকদ্দমার কোনো পক্ষ অপর পক্ষকে কোনো ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়ার জন্য মোকদ্দমা শুনানির তারিখ থেকে 9 দিন পূর্বে নোটিশ প্রদান করলে নোটিশ প্রদানের 6 দিনের মধ্যে বা আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে উক্ত পক্ষকে জবাব দিতে হবে। এক কথায় উত্তর, কোনো পক্ষ শুনানির জন্য নির্ধারিত দিন হতে কত দিনের মধ্যে অপর পক্ষকে মোকদ্দমার উদ্দেশ্যে নোটিশে বর্ণিত কোনো তথ্য স্বীকার করার জন্য নোটিশ দিতে পারেন? নির্ধারিত দিনের পূর্বের 9 দিনের মধ্যে। নোট, কোনো পক্ষ শুনানির জন্য নির্ধারিত দিনের 9 দিনের মধ্যে যে কোনো সময় মামলার উদ্দেশ্যে নোটিশ উল্লেখিত কোনো ঘটনা বা তথ্য স্বীকার করার জন্য অপর পক্ষকে লিখিত নোটিশ দ্বারা আমন্ত্রণ জানাতে পারে। নোটিশ জারির 6 দিনের মধ্যে উক্ত তথ্য বা ঘটনা স্বীকার বা প্রত্যাখ্যান করবে। বিধি 6, স্বীকারোক্তির পর রায়। জাজমেন্ট অন অ্যাডমিশনস, যে ক্ষেত্রে দরখাস্তে বা অন্যভাবে কোনো ঘটনা সম্পর্কে স্বীকার করা হয়েছে সেক্ষেত্রে মোকদ্দমার যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষ আদালতে এই মর্মে আবেদন করতে পারে যে উভয় পক্ষের মধ্যে বিরোধভুক্ত অন্যান্য প্রশ্ন নির্ধারণের জন্য অপেক্ষা না করে উপরোক্ত স্বীকারোক্তি যদ্দূর তার অনুকূলে হয়েছে ওই পর্যন্ত রায় বা আদেশ দান করা হোক। অনুরূপ আবেদনক্রমে আদালত যেরূপ সঙ্গত মনে করেন তদ্রূপ রায় বা আদেশ দান করতে পারেন। এক কথায় উত্তর, কোনো পক্ষ আর্জি বা লিখিত জবাব দ্বারা বা অন্য কোনো উপায়ে অন্য পক্ষের মোকদ্দমার সামগ্রিক বা আংশিক অংশ স্বীকার করলেও আদালত রায় বা আদেশ দিতে পারেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অনুসারে স্বীকৃতির প্রেক্ষিতে রায় জাজমেন্ট অন অ্যাডমিশনস এর বিধান কোথায় উল্লেখ আছে? 12 আদেশের 6 বিধিতে। উচ্চ আদালতের নজির, বিবাদের স্বীকৃতির ভিত্তিতে রায় প্রদান করা যায়, কিন্তু স্বীকৃতি অবশ্যই সামগ্রিকভাবে গৃহীত ও শর্তহীন হতে হবে। 25 DLR 418 পৃষ্ঠায়। স্বীকৃতির ভিত্তিতে কোনো রায় প্রদান করা হলে কোনো ডিক্রি মোসাবিদা করার প্রয়োজন হয় না। 37 DLR 215 পৃষ্ঠা। কোনো পক্ষ অপর পক্ষের স্বীকৃতির ভিত্তিতে যতটুকু পাওয়ার হকদার সেই প্রতিকারের দ্রুত রায় পাওয়ার এই বিধির উদ্দেশ্য মামলার যে অংশে কোনো বিরোধ নেই সেই অংশের মুক্তি পেতে পারে। 10 MLR AD 348। বিধি 9, খরচ কস্ট। দলিল দাখিল বা স্বীকৃতির জন্য প্রদত্ত নোটিশে যদি কোনো অপ্রয়োজনীয় দলিলের উল্লেখ থাকে তবে উহার ব্যয় নোটিশ দানকারী পক্ষ বহন করবে। আদেশ 13, দলিল দাখিল, আটক ও ফেরত, প্রোডাকশন, ইম্পাউন্ডিং অ্যান্ড রিটার্ন অফ ডকুমেন্ট। 13 আদেশে বিধি আছে মোট 11টি। বিধি 3, অবাস্তব বা অগ্রাহ্য দলিল দাখিল, রিজেকশন অফ ইররিলেভেন্ট অর ইনঅ্যাডমিসেবল ডকুমেন্টস। অবাস্তব বা অগ্রাহ্য দলিল দাখিল করা হলে আদালত তা প্রত্যাখ্যান করতে পারবেন। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে রিজেকশন অফ ইররিলেভেন্ট অফ অর ইনঅ্যাডমিসেবল ডকুমেন্টের উল্লেখ আছে? 13 আদেশের 3 বিধি। বিধি 4, প্রমাণস্বরূপ গৃহীত দলিলের উপর কতিপয় জ্ঞাতব্য বিষয় উল্লেখ। এন্ডোর্সমেন্ট অন ডকুমেন্ট অ্যাডমিটেড ইন এভিডেন্স, মোকদ্দমা প্রমাণ হিসেবে গৃহীত প্রত্যেক দলিলের উপর মোকদ্দমার নম্বর ও শিরোনাম, দলিল দাখিলকারীর নাম, দলিল দাখিলের তারিখ, দলিল গৃহীত হয়েছে এই মর্মে একটি বিবৃতি উল্লেখ করতে হবে। বিধি 8,
আদালত কোনো দলিল আটক রাখার আদেশ দিতে পারেন। কোর্ট মে অর্ডার মে ডকুমেন্ট টু বি ইম্পাউন্ডেড। আদালত সঙ্গত মনে করলে কোনো দলিল আটকের আদেশ দিতে পারেন। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে আদালত কোনো দলিল আটক রাখার আদেশ দিতে পারেন? 13 আদেশের 8 বিধি। বিধি 9, গৃহীত দলিলাদি ফেরত, রিটার্ন অফ অ্যাডমিটেড ডকুমেন্টস। মোকদ্দমার নিষ্পত্তি এবং আপিল নিষ্পত্তির পরে তা ফেরত দেওয়া যাবে, তবে মোকদ্দমার ডিক্রির কারণে উক্ত দলিলটি সম্পূর্ণ অকার্যকর বা বেআইনি হলে উক্ত দলিলটি ফেরত দেওয়া হবে না। বিধি 10, আদালত উহার নথি হতে বা অন্য আদালত হতে কাগজপত্র তলব করতে পারবেন। কোর্ট মে সেন্ড ফর পেপারস ফ্রম ইটস ওন রেকর্ডস অর ফ্রম আদার কোর্টস। আদালত কোনো মোকদ্দমার নথি বা অন্য কোনো আদালত হতে কাগজপত্র তলব করতে পারবেন। এই বিধি অনুযায়ী রেজিস্ট্রি অফিসার কোনো কাগজপত্র তলব করতে পারবে না। উচ্চ আদালতের নজির, যুগ্ম জেলা জজ কার্যকর বিচারের জন্য কোনো নিষ্পত্তি হওয়া নথি উচ্চ আদালতের রেকর্ড রুম হতে তলব করতে পারবেন। 7 MLR 365, তলবকৃত নথিপত্র আনার জন্য আপিল আদালত সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবেন এবং তারপর যদি তা না পাওয়া যায় সেক্ষেত্রে কারণ উল্লেখ করে শুনানি করতে পারবেন। 5 ALR AD 67। আদেশ 14, বিচার্য বিষয়ক নির্ধারণ এবং আইনগত বিচার্য বিষয় বা সম্মতিক্রমে বিচার্য বিষয় মোতাবেক মোকদ্দমা নিষ্পত্তি। সেটেলমেন্ট অফ ইস্যু অ্যান্ড ডিটারমিনেশন অফ সুট অন ইস্যু অফ ল অর অন ইস্যু এগ্রিড আপন। 14 আদেশে বিধি আছে মোট 8টি। বিধি 1, বিচার্য বিষয়, ফ্রেমিং অফ ইস্যু, যখন কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা আইনগত কোনো বিষয় এক পক্ষ স্বীকার এবং অপর পক্ষ অস্বীকার করলে বিচার্য বিষয়ের উদ্ভব হয়। বিচার্য বিষয় 2 প্রকার। 1, তথ্য সংক্রান্ত বিচার্য বিষয়, আইন সংক্রান্ত বিচার্য বিষয়। তবে শর্ত থাকে যে বিচার্য বিষয় আদালত প্রথম শুনানির 15 দিনের মধ্যে বা জবাব দাখিলের তারিখ হতে 15 দিনের মধ্যে ওই তারিখের পূর্বে ওই তারিখ অনুযায়ী নির্ধারণ ও লিপিবদ্ধ করতে হবে। এক কথায় উত্তর, দেওয়ানি মোকদ্দমা বিচার্য বিষয় ইস্যু কত প্রকার? 2 প্রকার। লিখিত জবাব দাখিলের দিনের মধ্যে ইস্যু গঠন করতে হবে, 15 দিনের মধ্যে। মোকদ্দমার প্রথম শুনানির সময় কিংবা লিখিত জবাব দাখিলের যেটা আগে ঘটে তার কত দিনের মধ্যে বিচার্য বিষয় প্রণয়ন করতে হবে? 15 দিনের মধ্যে। উচ্চ আদালতের নজির, যখন সত্যত্যাগ ও মৌন সম্মতির মামলা অধস্তন আপিল আদালত বা বিচারিক আদালতের মাধ্যমে সমাধান হয় নাই, তখন হাইকোর্ট বিভাগ দ্বারা মামলাটি এইরূপ বিচার্য বিষয় গঠন এবং আরো সাক্ষ্যের জন্য পুনরায় পাঠানো সঠিক হয় নাই। 57 DLR AD 23, যে ক্ষেত্রে বিচার্য বিষয়টি কোনো আদালতের উত্থাপিত হয়নি আপিল বিভাগ তা গ্রহণ করতে পারে না। 51 DLR AD 177, বিরুদ্ধ দখলের কোনো বিচার্য বিষয় গঠন ব্যতীত আদালত বিরুদ্ধ দখলের সিদ্ধান্ত দিতে পারে না। 49 DLR AD 61, নোট, মামলার প্রথম শুনানির সময় অথবা লিখিত জবাব দাখিল বা যা পরে ঘটে তার 15 দিনের মধ্যে বিচার্য বিষয় প্রণয়ন করতে হবে। বিধি 3, যে সকল বিষয় নিয়ে বিচার্য বিষয় প্রণয়ন করা যায়। ম্যাটেরিয়ালস ফ্রম হুইচ ইস্যুস মে বি ফ্রেমড। আদালত আরজি, লিখিত জবাব, প্রশ্নমালা, প্রশ্নমালার উত্তর এবং আদালতে দাখিলকৃত দলিল সমূহের ভিত্তিতে বিচার্য বিষয় প্রণয়ন করবেন। বিধি 4, বিচার্য বিষয় প্রণয়ন করার পূর্বে আদালত সাক্ষী ও কাগজপত্র পরীক্ষা করতে পারেন। কোর্ট মে এক্সামিন উইটনেস অর ডকুমেন্টস বিফোর ফ্রেমিং ইস্যু। আদালত
অনূর্ধ্ব 15 কার্য দিবসের জন্য বিচার্য বিষয় গঠন মুলতবি রাখতে পারেন এবং প্রয়োজনে কোনো ব্যক্তিকে হাজির হতে বা অপ্রয়োজনীয় দলিল দাখিল করতে সমন জারি করতে পারেন। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে বিচার্য বিষয় প্রণয়ন করার পূর্বে আদালত সাক্ষী ও কাগজপত্র পরীক্ষা করতে পারেন এর উল্লেখ আছে 14 আদেশের 4 বিধিতে। বিধি 5, বিচার্য বিষয় সংশোধন বা কেটে দেওয়ার ক্ষমতা, পাওয়ার টু অ্যাটেন্ড অ্যান্ড স্ট্রাইক আউট ইস্যু। ডিক্রি জারির পূর্বে যে কোনো সময় আদালত বিচার্য বিষয় সংশোধন, কর্তন বা অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারেন। এক কথায় উত্তর, আদালত বিচার্য বিষয় সংশোধন এবং কর্তন করতে পারেন ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময়। উচ্চ আদালতের নজির, ভুলভাবে বিচার্য বিষয় প্রণীত হয়ে থাকলে আদালত তা কর্তন করতে পারেন। AIR 1971, MP 172। আদেশ 14 এর 5 বিধিতে আদালত কোনো আদেশ প্রদান করলে উক্ত আদেশের বিরুদ্ধে রিভিশন করা চলবে না। AIR 1982, রাজ 77। নোট, রায় প্রচারের পূর্বে আদালত যে কোনো সময় বিচার্য বিষয় সংশোধন, কর্তন বা অতিরিক্ত বিচার্য বিষয় সংযোজন করতে পারেন। বিচার্য বিষয় পুনরায় নির্ধারণের ক্ষেত্রে বিচারক উভয় পক্ষের আইনজীবীগণের কে অভিহিত করবেন এবং উক্ত বিষয়ে মৌখিক বা দালিলিক বা উভয় প্রকার সাক্ষ্য প্রদানের সুযোগ দিবেন। বিধি 8, চূড়ান্ত শুনানির দিন ধার্যকরণ, ফিক্সিং ডেট ফর ফাইলিং হিয়ারিং। বিচার্য বিষয় নির্ধারণ করার পর আদালত 120 দিনের মধ্যে মোকদ্দমার চূড়ান্ত শুনানির দিন অবশ্যই ধার্য করবেন। এক কথায় উত্তর, বিচার্য বিষয় প্রণয়নের পর কত দিনের ভিতর আদালত এই মোকদ্দমার শুনানির তারিখ ধার্য করবেন? 120। ইস্যু গঠনের কত দিনের মধ্যে দেওয়ানি মোকদ্দমা চূড়ান্ত শুনানির তারিখ ধার্য করতে হবে? 120 দিন। নোট, আদালত চূড়ান্ত শুনানির তালিকায় মামলার সংখ্যা 70 থেকে 100 থাকবে। চূড়ান্ত শুনানির তালিকায় মামলার সংখ্যা 70টির কম থাকলে আরও মামলার জন্য আদালত আহ্বান করবেন। যখন মামলার শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হবে তখন চূড়ান্ত শুনানির দিন নির্ধারণের একটা তারিখ ধার্য করতে হবে। উক্ত তারিখ নিষ্পত্তির জন্য ধার্য তারিখ বা সেটেলিং ডেট SD বলা হয়। নিষ্পত্তির জন্য ধার্য তারিখ স্থির করার পূর্বে যে সময়টি চলে যায় ওই সময় আদালতের মামলার ধরন ও নথির অবস্থা অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। নিষ্পত্তির জন্য ধার্য তারিখটি এমনভাবে নির্ধারণ করতে হয় যা 2 মাস অপেক্ষা অধিক না হয়। বিশেষ দ্রষ্টব্য, বিচার্য বিষয় প্রণয়ন করার পর 120 দিনের মধ্যে আদালত সেই মামলার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবে। ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় কর্তন এবং সংশোধন করা যাবে। আদেশ 15, প্রথম শুনানির দিনে মোকদ্দমার নিষ্পত্তি, ডিসপোজাল অব দ্য স্যুট অব দ্য ফার্স্ট হিয়ারিং। এই আদেশে বিধি আছে মোট 4টি। বিধি 1, পক্ষদের মধ্যে বিচার্য বিষয় না থাকলে, পার্টিস নট অ্যাট ইস্যুস। মোকদ্দমার প্রথম শুনানির দিন যদি প্রতীয়মান হয় যে পক্ষদ্বয়ের মধ্যে তথ্য সংক্রান্ত বা আইনগত কোনো বিরোধ নাই তবে আদালত তৎক্ষণাৎ মোকদ্দমার রায় প্রদান করবেন। এক কথায় উত্তর, মোকদ্দমার প্রথম শুনানির সময় যদি আদালত মনে করে পক্ষদ্বয়ের মধ্যে আইন বা ঘটনা সংক্রান্ত কোনো বিচার্য বিষয় নেই তাহলে আদালত কি করতে পারে? রায় ঘোষণা করতে পারে। মোকদ্দমার প্রথম শুনানির সময় আদালত কোনো কারণে রায় ঘোষণা করতে পারে পক্ষগণের মধ্যে কোনো বিচার্য বিষয় না থাকলে। বিধি 2, কতিপয় বিবাদীর মধ্যে একজন সম্পর্কে কোনো বিচার্য বিষয় না থাকলে, one of several defendants not at issue। বাদী বা বিবাদীর মধ্য হতে কোনো একজনের ক্ষেত্রে বিচার্য বিষয় না থাকলে
উক্ত ব্যক্তির বিষয়ে আদালত প্রথম শুনানিতে রায় ঘোষণা করতে পারেন এবং অন্যদের ক্ষেত্রে মোকদ্দমা চলবে। বিধি 4, সাক্ষ্য উপস্থাপনে ব্যর্থতা, ফেইলিয়ার টু প্রডিউস এভিডেন্স। যদি মোকদ্দমার চূড়ান্ত শুনানির দিনে কোনো পক্ষ উপযুক্ত কারণ ব্যতীত আদালতে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হলে আদালত রায় ঘোষণা করবেন। আদেশ 16, সাক্ষীর প্রতি সমন ও সাক্ষীর হাজিরা, সমনিং অ্যাটেন্ডেন্স অফ উইটনেস। এই আদেশে বিধি আছে মোট 21টি। বিধি 1, সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্যে আদালতে হাজির বা দলিল দাখিল করার জন্য সমন, সমন্স টু অ্যাটেন্ড টু গিভ এভিডেন্স অর প্রডিউস ডকুমেন্ট। মোকদ্দমা দায়ের হওয়ার পর আদালত কোনো ব্যক্তিকে সাক্ষ্য দিতে বা কোনো দলিল দাখিল করার জন্য সমন দিতে পারেন। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে সমন্স টু অ্যাটেন্ড টু গিভ এভিডেন্স অর প্রডিউস ডকুমেন্ট এর উল্লেখ করা রয়েছে 16 আদেশের 1 বিধিতে। বিধি 2, সমন দেওয়ার জন্য আবেদনের সঙ্গেই সাক্ষীর খরচা আদালতে জমা দিতে হবে। এক্সপেন্সেস অফ উইটনেস টু বি পেইড ইনটু কোর্ট অন অ্যাপ্লাইং ফর সমন্স। যে পক্ষ সাক্ষীর জন্য আবেদন করবে উক্ত পক্ষকে সাক্ষীর খরচ আদালতে জমা দিতে হবে। বিধি 3, সাক্ষীকে খরচ প্রদান, স্কেলস অফ এক্সপেন্সেস। সমন যদি সংশ্লিষ্ট ব্যক্তির হাত দিয়ে জারি করা হয় তবে সমন জারির সময় আদালতে জমা দেওয়া খরচার টাকাও তাকে দিতে হবে। বিধি 5, সমনে হাজিরার সময়, স্থান ও উদ্দেশ্যে স্পষ্ট উল্লেখ করতে হবে। টাইম, প্লেস অ্যান্ড পারপাস অফ অ্যাটেন্ডেন্স টু বি স্পেসিফাইড ইন সমন্স। কোনো ব্যক্তিকে সাক্ষ্য দান বা দলিল দাখিলের জন্য যে সমন দেওয়া হবে তাকে হাজিরার সময়, স্থান ও উদ্দেশ্য স্পষ্ট থাকতে হবে। বিধি 6, দলিল দাখিল করার জন্য সমন, সমন্স টু প্রডিউস ডকুমেন্ট। কোনো ব্যক্তিকে সাক্ষ্য দানের জন্য সমন না দিয়েও কেবলমাত্র দলিল দাখিল করার জন্য সমন দেওয়া যায়। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে দলিল দাখিল করার জন্য সমনের উল্লেখ আছে? 16 আদেশের 6 বিধিতে। বিধি 10, কোন সাক্ষ্য সমন অমান্য করলে সেক্ষেত্রে পদ্ধতি। প্রসিডিউর হোয়ার উইটনেস ফেল টু কমপ্লে উইথ সমন্স। কোন সাক্ষী আদালতের সমন অমান্য করলে আদালত তার প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন এবং তার সম্পত্তি ক্রোক করতে পারেন, তবে কোনো স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারবেন না। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে কোন সাক্ষ্য সমন অমান্য করলে সেক্ষেত্রে পদ্ধতি। প্রসিডিউর হোয়ার উইটনেস ফেল টু কমপ্লে উইথ সমন্স এর উল্লেখ করা আছে 16 আদেশের 10 বিধি। বিধি 12, সাক্ষী হাজির না হলে সেক্ষেত্রে পদ্ধতি। প্রসিডিউর ইফ উইটনেস ফেল টু অ্যাপিয়ার। আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষী হাজির না হলে আদালত তার আর্থিক অবস্থা বিবেচনা করে তাকে অনধিক 500 টাকা জরিমানা করতে পারবেন এবং জরিমানা ও অন্যান্য খরচের টাকা আদায়ের লক্ষ্যে তার সম্পত্তি ক্রোক ও উহার কোনো অংশ বিক্রয়ের নির্দেশ দিতে পারবেন। এক কথায় উত্তর, আদালতের আদেশ অনুযায়ী সাক্ষী হাজির হতে ব্যর্থ হলে আদালত তাকে কত টাকা জরিমানা করতে পারে? অনধিক 500 টাকা। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 12 আদেশের 12 বিধি অনুসারে উপযুক্ত হেতু ছাড়াই কোনো সাক্ষী আদালতে উপস্থিত হতে ব্যর্থ হলে উক্ত সাক্ষীকে আদালত কত টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে? 500 টাকা। বিধি 19,
কোনো নির্ধারিত এলাকার সীমানার মধ্যে বসবাসকারী না হলে কোনো সাক্ষীকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার আদেশ দেওয়া যাবে না। নো উইটনেস টু বি অর্ডারেড টু অ্যাটেন্ড দ্য পারসন আনলেস রেসিডেন্ট উইদিন সার্টেন লিমিটস। কোনো ব্যক্তি যদি আদালতের এখতিয়ারের সীমানার বাইরে থাকেন এবং দূরত্ব 50 মাইলের বেশি হলে বা যোগাযোগ ব্যবস্থা রেল স্টিমার থাকলে 200 মাইলের বেশি হলে উক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পাবেন। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে কোনো নির্ধারিত এলাকার সীমানার মধ্যে বসবাসকারী না হলে কোনো সাক্ষীকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার আদেশ দেওয়া যাবে না এর উল্লেখ আছে। 16 আদেশের 19 বিধি। আদেশ 17 মুলতবি অ্যাডজার্নমেন্ট। এই আদেশে বিধি আছে মোট 3টি। বিধি 1, মোকদ্দমা শুনানি মুলতবি রাখা। কোর্ট মে গ্রান্ট টাইম অ্যান্ড অ্যাডজার্ন হেয়ারিং। মোকদ্দমার যে কোনো পর্যায়ে পক্ষগণ বা যে কোনো পক্ষ উপযুক্ত কারণ দেখিয়ে মুলতবি প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করতে এবং সেই অনুসারে সময়ে সময়ে মোকদ্দমা শুনানি মুলতবি রাখতে পারেন। আদালত কোনো পক্ষের আবেদনে 3টির অধিক মুলতবি অনুমোদন এবং দোতরফা শুনানির আগে 6টির অধিক মুলতবি অনুমোদন করবেন না। কোনো পক্ষের আবেদন ক্রমে আদালত 6টির বেশি মুলতবি অনুমোদন করলে উক্ত পক্ষকে অনন্য 200 টাকা এবং অনধিক 1000 টাকা খরচ হিসেবে অপর পক্ষকে প্রদান করতে আদেশ দিবেন। উক্তরূপ আদেশ বাদী অমান্য করলে মোকদ্দমা খারিজ হবে এবং বিবাদী অমান্য করলে একতরফা ডিক্রি হবে। এরূপ খারিজ বা একতরফা নিষ্পত্তি 30 দিনের মধ্যে 2000 টাকা খরচ সহ আদালতে আবেদন করলে উক্ত আবেদনের প্রেক্ষিতে মোকদ্দমাটি কোনো অতিরিক্ত কার্যক্রম ছাড়াই শুনানির জন্য পুনর্জীবিত হবে এবং আদালতে জমাকৃত খরচার টাকা অপর পক্ষকে পরিশোধ করা হবে। এক কথায় উত্তর, দেওয়ানি মামলার সময়ে প্রার্থনা করে দরখাস্ত করা যায় কোন আইনের কত ধারা অনুযায়ী? দেওয়ানি কার্যবিধির 17 আদেশের 1 বিধি অনুযায়ী। দেওয়ানি মোকদ্দমায় প্রেমপটারি হেয়ারিং এর পূর্ব পর্যন্ত কস্ট ছাড়া কতটি মুলতবির আদেশ দেওয়া যায়? 6টি। আদালত কোনো পক্ষের অনুরোধে কোনো মোকদ্দমায় দোতরফা শুনানির আগে সর্বোচ্চ কয়টি মুলতবি অনুমোদন করতে পারে? 6টি। কোনো মামলায় আদালত চূড়ান্ত শুনানির পূর্বে যে কোনো এক পক্ষের প্রার্থনায় খরচ সহ সময় প্রদান করতে পারে অনধিক 3 বার। দেওয়ানি মোকদ্দমায় সর্বোচ্চ কত টাকা অ্যাডজার্নমেন্ট কস্ট দেওয়া যেতে পারে? 1000 টাকা। কোনো পক্ষকে তার সীমার অর্থাৎ 6টির বেশি মুলতবি অনুমোদন করলে আদালত উক্ত পক্ষকে সর্বনিম্ন কত টাকা খরচ দিতে বাধ্য করবে? 200 টাকা। কোনো পক্ষকে তার সময়সীমা অর্থাৎ 6টির বেশি মুলতবি অনুমোদন করলে আদালত উক্ত পক্ষকে সর্বোচ্চ কত টাকা খরচ দিতে বাধ্য করবে? 1000 টাকা। বাদী মুলতবি খরচ দিতে না পারলে আদালত কোন সিদ্ধান্তটি দিতে পারেন? মোকদ্দমা খারিজ। বাদী মুলতবির খরচ দিতে না পারায় আদালত মোকদ্দমা খারিজ করলে কতদিনের মধ্যে মোকদ্দমাটি পুনর্বহালের জন্য আবেদন করতে হবে? 30 দিন। মুলতবি খরচাদি পরিশোধ করতে না পারায় আদালত মোকদ্দমাটি খারিজ করলে বা একতরফা নিষ্পত্তি করলে তার বিরুদ্ধে প্রতিকার কি? মোকদ্দমাটি পুনরুজ্জীবিত করার আবেদন। বিবাদী মুলতবির খরচ দিতে না পারলে আদালত কোন সিদ্ধান্তটি দিতে পারেন? একতরফা ডিক্রি বা শুনানি ও নিষ্পত্তি। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর আদেশ 17 এর বিধান অনুসারে খরচা প্রদান না করার কারণে কোনো মোকদ্দমা নিষ্পত্তিকৃত হলে নির্ধারিত খরচা প্রদানে মোকদ্দমাটি সরাসরি পুনর্জীবিত করা যায় নিষ্পত্তির কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। বিবাদী মুলতবি খরচ দিতে না পারায় আদালত মোকদ্দমা একতরফা নিষ্পত্তি করলে মোকদ্দমাটি পুনরুজ্জীবিত করার আবেদনের সাথে কত টাকা খরচা জমা দিতে হবে? 2000 টাকা।
উচ্চ আদালতের নজির: যদি বাদী আদালত দ্বারা প্রদত্ত মুলতবির খরচ পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে মামলাটি খারিজ করা যাবে এবং বিবাদী মুলতবি খরচ পরিশোধ করতে ব্যর্থ হয় তবে মামলাটি একতরফা নিষ্পত্তি করা হবে। 19 বিএলসি 728। যে পক্ষের জন্য পূর্ব শর্ত হিসেবে খরচ সহ মুলতবি মঞ্জুর করা হয় সেই পক্ষের জন্য আরও মুলতবি মঞ্জুর করা যায় না যদি খরচ পরিশোধ করা না হয়। 53 ডিএলআর 598 পৃষ্ঠা। যখন কোনো মামলার আংশিক শুনানি হয়ে থাকে তখন অন্যান্য বিচারাধীন মামলায় তুলনায় ইহা অগ্রাধিকার পাবে। এক্ষেত্রে আদালত অন্য কাজে ব্যস্ত মর্মে কারণ উল্লেখে স্বাভাবিক প্রক্রিয়ায় পড়ে না। 30 ডিএলআর 313। নোট: খরচ প্রদানের ব্যর্থ হওয়ার কারণে মামলা খারিজ বা একতরফা নিষ্পত্তি হলে 2000 টাকা খরচ দিয়ে 30 দিনের মধ্যে মামলার কার্যক্রমটি পুনর্বহালের রিভিউয়ের জন্য আবেদন করতে হবে। বিধি 2। নির্ধারিত তারিখে পক্ষগণ হাজির না হলে সেক্ষেত্রে পদ্ধতি: প্রসিডিউর ইফ পার্টিস ফেইল টু অ্যাপিয়ার অন ডে ফিক্সড। যে তারিখ পর্যন্ত শুনানি মুলতবি রাখা হয়েছে ওই তারিখে যদি পক্ষগণ বা কোনো পক্ষ হাজির না হয় তবে আদালত এই সম্পর্কে আদেশ 9 নির্দেশিত যে কোনো পন্থায় মোকদ্দমা বিচার কার্য চালিয়ে যেতে পারবেন বা উপযুক্ত অন্য কোনো আদেশ দান করতে পারবেন। উচ্চ আদালতের নজির: এই বিধি মোতাবেক চূড়ান্ত শুনানি বলতে শুরু হতে প্রত্যেক শুনানির দিনকে বোঝায়। AIR 1927 MAD 799। যেক্ষেত্রে সাধারণভাবে মুলতবি হয় তবে 3 বিধি অনুসারে উল্লেখিত সুনির্দিষ্ট উদ্দেশ্যে কোনো পক্ষের আবেদন ক্রমে নয়। AIR 1986 অল 94। আদেশ 18। মোকদ্দমা শুনানি এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণ। হিয়ারিং অব দ্য সুট অ্যান্ড এক্সামিনেশন অব উইটনেস। 18 আদেশে মোট বিধি আছে 20টি। বিধি 1। আরম্ভ করার অধিকার, রাইট টু বিং। মোকদ্দমায় বাদীপক্ষ প্রথমে বক্তব্য পেশ করার অধিকারী। তবে বিবাদী পক্ষ বাদীর দাবি স্বীকার করে নেয় তাহলে বিবাদী পক্ষই প্রথমে বক্তব্য পেশ করার অধিকারী হবে। বিধি 4। প্রকাশ্য আদালতে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করতে হবে। উইটনেস টু বি এক্সামিনড ইন ওপেন কোর্ট। আদালতে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য মৌখিকভাবে প্রকাশ্য আদালতে বিচারকের উপস্থিতিতে এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে গ্রহণ করতে হবে। এক কথায় উত্তর: দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে উইটনেস টু বি এক্সামিনড ইন ওপেন কোর্ট এর উল্লেখ আছে? 18 আদেশের 4 বিধি। বিধি 5। আপিলযোগ্য মোকদ্দমায় কিভাবে সাক্ষ্য গ্রহণ করতে হবে? হাউ এভিডেন্স শ্যাল বি টেকেন ইন অ্যাপিলেবল কেস। আপিলযোগ্য মোকদ্দমায় প্রত্যেক সাক্ষীর জবানবন্দি বিচারক কর্তৃক আদালতের ভাষায় লিপিবদ্ধ করতে হবে এবং তা প্রশ্নোত্তরের আকারে না করে বিবৃতি আকারে লিপিবদ্ধ করতে হবে। বিধি 17। আদালত কোনো সাক্ষীকে পুনরায় তলব করে জবানবন্দি গ্রহণ করতে পারবে। কোর্ট মে রিকল অ্যান্ড এক্সামিন উইটনেস। যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে প্রয়োজন হলে মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত তাকে পুনরায় তলব করতে পারবেন এবং বর্তমানে প্রচলিত সাক্ষ্য আইন সাপেক্ষে উক্ত সাক্ষীকে প্রয়োজনীয় যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। উচ্চ আদালতের নজির: আদালতের কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য কোনো বিষয় স্পষ্ট করার লক্ষ্যে আরো পরীক্ষার জন্য যে কোনো সাক্ষীকে পরীক্ষা করার সক্ষমতা রয়েছে। 37 ডিএলআর AD 32। আদালত যে কোনো সময় পূর্বে জবানবন্দি গৃহীত কোনো সাক্ষীকে পুনরায় জবানবন্দি এবং জেরা করার জন্য অনুমতি দিতে পারেন। ইহার রায় ঘোষণার পূর্বে এরূপ আদেশ দিতে পারেন। 48 ডিএলআর 593। নোট: রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় সাক্ষীকে তলব করা যেতে পারে। বিধি 18। আদালত কর্তৃক পরিদর্শনের ক্ষমতা।
পাওয়ার টু কোর্ট টু ইন্সপেক্ট। মোকদ্দমার যে কোনো পর্যায়ে যে কোনো সম্পত্তি বা বস্তু সম্পর্কে যে কোনো প্রশ্নের উদ্ভব হলে আদালত তা পরিদর্শন করতে পারবেন। এক কথায় উত্তর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে আদালত কর্তৃক পরিদর্শনের ক্ষমতা পাওয়ার টু কোর্ট টু ইন্সপেক্ট এর উল্লেখ আছে? 18 আদেশের 18 বিধিতে। বিধি 19, শুনানি সমাপ্ত করার সময়, টাইম ফর কমপ্লিশন অফ হিয়ারিং, চূড়ান্ত শুনানির ধার্য তারিখ হতে 120 দিনের মধ্যে আদালত মোকদ্দমা শুনানি সমাপ্ত করবেন। এই বিধি অনুযায়ী সময় গণনার জন্য শুধুমাত্র কার্যদিবস গণনা করতে হবে। এক কথায় উত্তর। চূড়ান্ত শুনানির তারিখ নির্ণয় হওয়ার কত দিনের মধ্যে আদালত মোকদ্দমা শুনানি শেষ করবেন? 120 দিনের মধ্যে। নোট: মামলায় চূড়ান্ত শুনানির জন্য নির্ধারিত তারিখ হতে 120 কার্যদিবসের মধ্যে আদালত শুনানি পেশ করবেন। বিধি 20, দৈনন্দিন কার্যতালিকায় মোকদ্দমা অন্তর্ভুক্ত ইত্যাদি। ফিক্সেশন অফ সুটস ইন দ্য ডেইলি কেসেস লিস্ট ইটিসি এটসেট্রা। আদালত দৈনিক কার্যতালিকার আংশিক শুনানি সহ চূড়ান্ত শুনানির জন্য সর্বোচ্চ 5টি মোকদ্দমা নির্ধারণ করতে পারবেন। চূড়ান্ত শুনানির পর্যায়ে 100টির বেশি মোকদ্দমা কার্যতালিকায় রাখবেন না। চূড়ান্ত পর্যায়ের মোকদ্দমার সংখ্যা 70টির কমে আসলে আদালত চূড়ান্ত নিষ্পত্তির পর্যায়ে আরো মোকদ্দমা আনার ব্যবস্থা করবেন। এক কথায় উত্তর। কোন আদালত দৈনিক কার্যতালিকায় কয়টি মামলা চূড়ান্ত শুনানির জন্য ধার্য করতে পারেন? 5টি। কোন আদালত চূড়ান্ত শুনানির পর্যায়ে কয়টির বেশি মোকদ্দমা কার্যতালিকায় রাখবেন না? 100টির বেশি। আদেশ 19, হলফনামা এফিডেভিট। 19 আদেশে বিধি আছে 3টি। বিধি 1, যে কোনো বিষয় হলফনামা দ্বারা প্রমাণ করার আদেশ দানের ক্ষমতা, পাওয়ার টু অর্ডার এনি পয়েন্ট টু বি প্রুভড বাই এফিডেভিট। কোনো আদালতে যে কোনো সময় সঙ্গত ক্ষেত্রে হলফনামা দ্বারা কোনো তথ্য প্রমাণ করা যেতে পারে বা কোনো সাক্ষ্য হলফনামার মাধ্যমে প্রদান করা যেতে পারে। তবে বিরুদ্ধ পক্ষ জেরা করতে চাইলে এবং সাক্ষীকে হাজির করা সম্ভব হলে হলফনামার মাধ্যমে সাক্ষ্য গ্রহণের আদেশ দেওয়া যাবে না। এক কথায় উত্তর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশ অনুযায়ী এফিডেভিটের মাধ্যমে কোনো বিষয় প্রমাণ করতে আদালত আদেশ দিতে পারেন? 19 আদেশ। কোনো বিষয় হলফনামা দেওয়া যেতে পারে ডিপোনেন্ট বা হলফকারী তার জ্ঞানে যে বিষয় প্রমাণ করতে সক্ষম। বিধি 2, হলফকারীকে জেরার জন্য আদালতে হাজির হওয়ার আদেশ দানের ক্ষমতা, পাওয়ার টু অর্ডার অ্যাটেন্ডেন্স অফ ডিপোনেন্ট ফর ক্রস এক্সামিনেশন। আদালত যে কোনো পক্ষের অনুরোধ ক্রমে সাক্ষীকে জেরা করার জন্য তাকে হাজির হওয়ার আদেশ দিতে পারবেন।